তাহলে আজও চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বাংলাদেশের কারাগার থেকে বাইরে আসতে পারলেন না, আজও তার জামিন হলো না। এবং যা মনে করা হচ্ছে আপাতত যে সবকিছু ঠিকঠাক চললে, যেমন চলছে সেরকমই যদি সবকিছু এগোয়, তাহলে এর পরের দিন যেদিন শুনানি হবে সেদিনও চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী জেল থেকে বেরোতে পারবেন না। তারপর যেদিন শুনানি হবে সেদিনও তিনি জামিন পাবেন না, বা তার পরের দিনও তিনি মুক্তি পাবেন না। এবং এটা কোনো হঠকারী বিষয় নয়, একেবারে রাজনৈতিক জল মেপে পূর্ব পরিকল্পিত একটি প্রক্রিয়া হিসাবে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই বিষয়টাই কিন্তু বারবার সামনে উঠে আসছে। দেখুন, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন না পাওয়ার কোনো কারণ নেই, কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী যদি জামিন পেয়ে যান তাহলে খুব খারাপ হবে। অনেক কিছুই হতে পারে, আদালত চত্বরে ভাঙচুর হতে পারে, সরকারের গলায় ছুরি ধরা হতে পারে, এবং বাংলাদেশে বর্তমানে যে অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে ডামাডোলে চক্করে সেই সরকারকেও, অন্তর্বর্তী সরকারকেও ফেলে দেওয়া হতে পারে। গোটা বিষয়টা বরং একটু ভেঙে দেখা যাক। প্রথম কথা, দেখুন, দুটো বিষয় আপনাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনের ক্ষেত্রে কি কি বাধা তৈরি করা হয়েছিল, এবং বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু জনসমষ্টি সেটাকে আটকানোর জন্য বা সেগুলোকে প্রতিরোধ করার জন্য কি কি পন্থা অবলম্বন করেছিল। প্রথমত আপনারা জানেন, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে একদম প্রথমে যখন আদালত চত্বরে নিয়ে আসা হয় সেই সময় একটা প্রচণ্ড পরিমাণে ভিড় জমা হয়েছিল সেখানে, এবং সেখানে মানুষের আক্রোশ ফেটে পড়েছিল, এবং সেই জনরোষ, মারধর, হাতাহাতি, এই পরিস্থিতিতে একজন ইসলাম ধর্মাবলম্বী আইনজীবীর প্রাণ যায়। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, একজন ইসলাম ধর্মাবলম্বী আইনজীবী তিনি মারা যান। এবং তারপরে বাংলাদেশের যে সমস্ত সংখ্যালঘু হিন্দু জনসমষ্টি রয়েছে তাদের উপরে অন্যরকমভাবে আক্রোশ নেমে এসেছে, আইনজীবীদের উপরেও আক্রোশ নেমে এসেছে, হিন্দু আইনজীবীদের উপরে। এবং সেক্ষেত্রে বাংলাদেশে সেই কারণে এই হিন্দুদের মধ্যে প্রথম থেকেই কিন্তু একটা নির্দেশিকা জারি করে দেওয়া হয়েছিল এবারের জন্য, যে এই যে শুনানিটা যেটা আজ হয়েছে সেখানে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর আইনজীবীরা ছাড়া হিন্দু জনগোষ্ঠীর আর কোনো মানুষ যেন উপস্থিত না থাকেন, কোনো রকম কোনো ভিড় যেন না করা হয়। কারণ একটি গোষ্ঠীর মানুষজন সেখানে রয়েছেন যারা একটা ঝামেলা পাকানোর চেষ্টা করছেন, যারা একটা গন্ডগোল করে আবার একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটুক এবং তার জন্য সমস্ত হিন্দুদের দায়ী করা হোক, এইরকম একটা পরিস্থিতি তৈরি করার ক্ষেত্রে ভীষণ রকম উৎসুক। তাই তারা যাতে নতুন করে কোনো ষড়যন্ত্র করে বাংলাদেশের এই সংখ্যালঘু হিন্দুদের আরও ক্ষতিগ্রস্ত করতে না পারে, সেই কারণেই বলে দেওয়া হয়েছিল যে আইনজীবীরা ছাড়া আর কেউ যেন উপস্থিত না থাকেন। দ্বিতীয়ত, এই আইনজীবীদের নিয়েও প্রথম দিকে একটা গন্ডগোল হয়েছিল, আপনারা জানেন। আইনজীবীদের দাঁড়াতে দেওয়া হচ্ছে না, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর হয়ে যারা এসেছেন, যে আইনজীবীরা শুনানি করতে এসেছেন, তাদের আদালতে দাঁড়াতে দেওয়া হচ্ছে না, বা তাদের হুমকি দেওয়া হচ্ছে, এই ধরনের অভিযোগ সামনে উঠে আসে। তাদের উপর আক্রমণ নেমে এসেছে, তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, এরকম নানা অভিযোগ বারবার সামনে উঠে আসে। এবং এখানেই একটি অগ্রণী নাম যেটা বাংলাদেশ থেকে উঠে এসেছিল সেটা হচ্ছে আইনজীবী রবীন্দ্র ঘোষ। তিনি কিন্তু অগ্রণী ভূমিকা পালন করেন, তিনি ভয় না পেয়ে শটান আদালত চত্বরে পৌঁছে যান। কিন্তু বর্তমানে তিনি ভারতে রয়েছেন, আমাদের দেশে রয়েছেন। তিনি চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন এবং অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে, যে কারণে তিনি বাংলাদেশে ফিরে যেতে পারেননি এবং আজ এই শুনানিতে তিনি উপস্থিত থাকতে পারেননি। এ সম্পর্কে আইনজীবী রবীন্দ্র ঘোষ এর আগেই বলেছিলেন যে আমি অত্যন্ত চিন্তায় আছি মামলা নিয়ে, বৃহস্পতিবারের মধ্যে দেশে ফিরতে পারবো কিনা জানি না, তবে আমি 20 জন আইনজীবী দিয়েছি। আজ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনের যে শুনানি ছিল সেখানে তার তরফের আইনজীবীরা উপস্থিত হতে পেরেছিলেন। জানা যাচ্ছে অপূর্ব ভট্টাচার্য, আইনজীবী অপূর্ব ভট্টাচার্য সহ সুপ্রিম কোর্ট থেকে 11 জন আইনজীবী এসেছিলেন, যারা চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর হয়ে সওয়াল করেছেন। কিন্তু তার মানে এই নয় যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর আইনজীবীদের আদালত চত্বরে কোনো রকম বাধা বা প্রতিকূলতার সম্মুখীন হতে হয়নি। জানা যাচ্ছে পুলিশের পাহারায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর আইনজীবীরা আদালত থেকে বেরিয়ে গাড়িতে ওঠেন। সেই সময় আদালত চত্বরে প্রায় 50-60 জন আইনজীবী জড়ো হয়ে চিৎকার করে ওই চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর আইনজীবীদের উদ্দেশ্য করে দালাল বলে স্লোগান দিতে থাকেন। তারই সঙ্গে আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকারীদের ফাঁসি চাই, এই দাবি তুলেও তারা স্লোগান দিতে থাকেন। বুঝতেই পারছেন কি পরিমাণ একটা ম্যাসিভ চাপ সৃষ্টি করা হয়েছিল চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর আইনজীবীদের উপরে। এবং এই যে গোটা ঘটনা, এটা কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষজন আদালত চত্বরে জমা হয়ে করেছেন, তারা জমা হয়ে চিৎকার চেঁচামেচি বা স্লোগান তুলেছেন তা নয়। যা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশের চট্টগ্রামের ওই আদালতের সরকারি এবং অন্যান্য আইনজীবী যারা উপস্থিত ছিলেন তারা সকলে মিলে জড়ো হয়ে এইভাবে চিৎকার চেঁচামেচি করে স্লোগান দিয়ে এই রকম চাপ সৃষ্টি করেছেন তাদের উপরে।
অর্থাৎ ধমকানি চমকানি নৈরাজ্যের একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে। এটা কিন্তু সকলের সামনে ভীষণভাবে পরিষ্কার এবং এর মধ্যে একটাই মন্দের ভালো, আর সেটা হচ্ছে যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর আইনজীবীরা আজ অন্তত আদালতে এজলাসে গেছেন এবং তাদের পক্ষটা তারা তুলে ধরতে পেরেছেন। অপূর্ব ভট্টাচার্য তিনি আদালত থেকে বেরিয়ে আসার পরে বলেছেন যে আমরা আমাদের সাবমিশন করেছি এবং সবটা শোনার পর আদালতের তরফ থেকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করা হয়েছে। আমরা এরপরে এই অ্যাপিল নিয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা চিন্তা ভাবনা করছি, অর্থাৎ তারা হাইকোর্টে যাবেন এবার, এই চিন্তা ভাবনা এবার কিন্তু চলছে। দেখুন, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে সব থেকে বড় যে অভিযোগ, যে জন্য তাকে গ্রেপ্তার করে আপাতত জেলে রাখা হয়েছে, হেফাজতে রাখা হয়েছে, সেটা হচ্ছে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ। তিনি দেশের বিরুদ্ধে কাজ করেছেন, বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করেছেন এবং এই রাষ্ট্রদ্রোহিতার সব থেকে বড় যে শাস্তিটা হতে পারে সেটা হলো যাবজ্জীবন কারাদণ্ড। এবার এখানে ঘটনা কি ঘটেছে এবং তার তদন্ত কতদূর এগিয়েছে, নিশ্চয়ই তদন্ত করছে বাংলাদেশের প্রশাসন এই গোটা ঘটনায় এবং বলা হচ্ছে যে এখনো পর্যন্ত তদন্ত চলছে। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী জানা যাচ্ছে যে বাংলাদেশে 25শে অক্টোবর চট্টগ্রামে একটি বিরাট বড় সমাবেশ করেছিলেন, মানে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নেতৃত্বে এই সমাবেশ হয়েছিল সনাতনী হিন্দুদের, এবং তারপর 31শে অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে এই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলাটি করা হয়। এরপর 22শে নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী রংপুরে আবারও একটি বড় সমাবেশ করেন। এরপরে গিয়ে 25শে নভেম্বর ফাইনালি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়। তার মানে ঘটনাটা ঘটেছে অক্টোবরে, গ্রেপ্তার করা হয়েছে নভেম্বরে, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি তার পরের বছরের জানুয়ারি মাসে। তো এই যে এতটা সময় কেটে গেল, এর মধ্যে বাংলাদেশের প্রশাসন তদন্ত করে কি পেয়েছে? তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি সর্বসমক্ষে এত বড় একটা ঘটনা ঘটিয়েছেন, এত বড় একটা অপরাধ করেছেন, বাংলাদেশের যে জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকার অবমাননা করেছেন, সর্বসমক্ষে এই সমাবেশে করেছেন। তাহলে তার প্রমাণ নিশ্চয়ই বাংলাদেশের প্রশাসনের কাছে রয়েছে। এতদিনে তদন্ত নিশ্চয়ই তারা করেছেন। কি তদন্ত করেছেন, কতদূর এগিয়েছে, কি তথ্য কি প্রমাণ তারা পেয়েছেন, সেসব কিছুই সামনে রাখা হয়নি। তারা এখনো বলছেন যে তদন্ত তারা চালাচ্ছেন, তদন্ত এখনো পর্যন্ত চলছে। তো এই তদন্ত যদি চলতেই থাকে তাহলে সেক্ষেত্রে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দেওয়া হবে না কেন? চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী অত্যন্ত পরিচিত একজন ব্যক্তি, চিহ্নিত ব্যক্তি, তাকে সকলেই বাংলাদেশে মোটামুটি এখন চেনেন। তো তিনি দুম করে বাংলাদেশ থেকে পালিয়ে অন্য কোথাও চলে যাবেন সেই পরিস্থিতি নেই। যদি কিছু শর্ত থাকে তাহলে সেক্ষেত্রে সেই শর্ত যাতে তিনি মানেন সেটা তার আইনজীবীরা নিশ্চয়ই এই পরিস্থিতিতে নিশ্চিত করবেন। অন্তত পক্ষে জেল থেকে বের করে হাউস অ্যারেস্টে তাকে রাখা যেতে পারে, এই ধরনের কিছু কেন হচ্ছে না? মানে তিনি কেন জামিন এক্স্যাক্টলি পাচ্ছেন না? দেখুন, এখানে সংবাদ মাধ্যমের তরফ থেকে বলা হচ্ছে, ওয়াকিবহাল মহল মনে করছে যে এই মুহূর্তে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনের মামলার ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের ভূমিকা কিন্তু মুখ্য হয়ে দাঁড়াচ্ছে। এখানে যদি সরকারের আইনজীবীর তরফ থেকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনের বিরোধিতা না করা হতো তাহলে কিন্তু তিনি শর্ত সাপেক্ষে জামিন পেতে পারতেন, বিচারপতি সেই নির্দেশ দিতে পারতেন। সেক্ষেত্রে সরকারের তরফের যিনি আইনজীবী তিনি নিজেও কিন্তু এই সাধুর জন্য জামিনের আবেদন করতে পারতেন, সেটা করা হয়নি। এখানে বিষয় তিনটে, এক হলো ধক, দুই হলো কলিজা এবং তিন পলিটিক্যাল প্রেশার। দেখুন, ওখানে নগর দায়রা আদালতে এই শুনানিটা হয়েছে। একটু আমাদের উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে ওটাও বুঝতে সুবিধা হবে। আপনি দেখবেন পশ্চিমবঙ্গে বারবারই একটা কথা বলা হয় যে ডিস্ট্রিক্ট কোর্ট যেগুলো আছে সেখানে প্রচণ্ড পরিমাণে পলিটিক্যাল প্রেশার তৈরি করা হয় এজলাসের ভেতরে। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ঝুঁকে থাকা যে আইনজীবীরা রয়েছেন তাদের রীতিমতো দৌরাত্ম্য চলে ডিস্ট্রিক্ট কোর্টে, এবং সেখানে অনেক সময় বিচারপতিদের কিন্তু ডিস্ট্রিক্ট কোর্টের বিচারপতিদের এই রাজনৈতিক যে চাপ তার সামনে নথি স্বীকার করতে হয়। অনেক সময় তাদেরকে প্রচ্ছন্ন হুমকিও দেওয়া হয়, আপনি কোন পথে বাড়ি যান, কোন পথে আদালতে আসেন, সব কিন্তু আমরা জানি। আপনি যতক্ষণ না পর্যন্ত জামিন দেবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এজলাসে আপনি বেরোতে পারবেন না, এজলাস থেকে এজলাস ঘিরে রাখা, অথবা আপনি যদি জামিন দিয়ে দেন, এখানে আমরা চাইছি আপনি জামিন দেবেন না, একে আটকে রাখবেন, আপনি যদি জামিন দিয়ে দেন তাহলে এরপর আপনি কি করে এজলাসে এসে বসবেন সেটাও আমরা দেখে নেব। এইভাবে এক প্রকার চাপ সৃষ্টি করা হয়, হুজ্জুতি করা হয় রীতিমতো। ডিস্ট্রিক্ট কোর্টের একজন বিচারপতি তিনি কতটাই বা প্রোটেকশন পান, কতটা সুরক্ষা তার থাকে, তার একটা বড় এক্সপোজার থাকে। তো সেখানে দাঁড়িয়ে এই চাপের সামনে অনেক সময় তার জীবন জীবিকা সমস্ত কিছু চাপের মুখে পড়ে যায়। তো সেখানে দাঁড়িয়ে তারকে এই নথি স্বীকারটা করতেই হয়, মানে তার কাছে বলা যেতে পারে যে নিরপেক্ষ থাকার মতো কোনো ইন্ধন নেই। আর তিনি যদি নিজেই পক্ষপাত দুষ্ট হন তাহলে তো নিরপেক্ষ থাকার কোনো প্রশ্নই উঠছে না।
এবার চট্টগ্রাম নগর দায়রা আদালতে আগেই আপনাদের বললাম যে কিভাবে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর আইনজীবীদের উপরে চাপ সৃষ্টি করা হয়েছে, ঘিরে ধরে স্লোগান দেওয়া, চিৎকার করা, এতজন আইনজীবী তারা ঘিরে ধরে এই সমস্ত কাজকর্ম করছেন। তো সেখানে কিভাবে কোথায় কিভাবে চাপ সৃষ্টি হয়েছে বা হয়ে থাকতে পারে সেগুলো নিশ্চয়ই পরিষ্কার করেই বুঝতেই পারছেন। দেখুন, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী জামিন পাবেন কি পাবেন না, এরপরে উচ্চ আদালতে আদৌ তার এই মামলা গৃহীত হবে কি হবে না সেটা তো দেখার বিষয়। আপাতত চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর আইনজীবীরা এটা পরিকল্পনা করছেন যে তারা উচ্চ আদালতে যাবেন। এবার অবশ্যই হাইকোর্ট একটা ভরসার জায়গা। আমরা এখানেও দেখেছি যে ডিস্ট্রিক্ট কোর্টে যাই হোক না কেন, হাইকোর্টে কিন্তু সিস্টেম আলাদা। সেখানে এই রাজনৈতিক চাপ এবং নৈতিক দায়বদ্ধতার মধ্যে যদি সংঘাত সৃষ্টি হয় তাহলে আইনই যেতে। এবার বাংলাদেশের ক্ষেত্রেও হাইকোর্টে, উচ্চ আদালতে তেমনটাই হবে নাকি সেখানেও কোনো রাজনৈতিক চাপ বা সেই চাপের সামনে নতি স্বীকার কোনো কিছু দেখতে পাওয়া যাবে সে তো সময় বলবে। আপাতত একটা কথা বলা যায়, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী কিন্তু এই যে জামিন পাবেন কি পাবেন না সেটা শুধুমাত্র বাংলাদেশের ঘটনা হিসেবে আটকে নেই। এই গোটা বিষয়টার উপরে এখন আন্তর্জাতিক নজর রয়েছে। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সঙ্গে কি হচ্ছে, তিনি জামিন পাচ্ছেন কিনা, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপরে যে আক্রমণ বা অত্যাচারের খবর উঠে আসছে সেদিকেও কিন্তু আন্তর্জাতিক নজর রয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী যদি জামিন পেয়ে যান, মুক্ত আকাশের নিচে যদি তিনি এসে দাঁড়ান এবং তার সঙ্গে কি অবিচার হয়েছে বা কোনো অত্যাচার হয়েছে কিনা সেই সমস্ত কথা যদি তিনি সর্বসমক্ষে বলেন, সেটা বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য খুব একটা ভালো হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে সেটা আরও বেশি টালমাটাল করে দিতে পারে। তাই আপাতত রাজনৈতিক দিক থেকে দেখতে গেলে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী যতদিন ভেতরে থাকবেন সেটা মোহাম্মদ ইউনূসের সরকারের জন্যও ভালো, কিছু রাজনৈতিক শক্তির জন্যও ভালো এবং বাংলাদেশে যে মৌলবাদী গোষ্ঠী রয়েছে তাদের জন্যও ভালো। এই কারণেই কিন্তু আরো বেশি করে প্রশ্ন যে তিনি কি আদৌ জামিন পাবেন। এই মুহূর্তে যে একটা বেড়াজাল তৈরি হয়েছে সেটা কেটে কি তিনি আদৌ বেরোতে পারবেন, এবং চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর আইনজীবীরা, বাংলাদেশের যে সংখ্যালঘু হিন্দু মানুষজন বা সংখ্যালঘু হিন্দু আইনজীবীরা যারা উচ্চ আদালত বা বাংলাদেশের হাইকোর্টকে তারা যেখানে ওই একটা মুক্তির উপায় হিসেবে দেখছেন, সেটা আদৌ কি সম্ভব হবে, এবং সেটা যদি হয় তাহলে সেদিকে এগোনোর পথটা আরো সুগম হবে নাকি ভবিষ্যতে আরো প্রতিকূলতার সঙ্গে ভরে উঠবে সেটাই দেখার বিষয়। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।